গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? হ্যাঁ, কি বলছো? রমা, রাহুল, কি বলছো তোমরা সবাই? গল্প করছো কেন? কি বলছো? আজকে? হ্যাঁ, আজকে অঙ্ক করবে না? করতে মন চাইছে না? কেন? আচ্ছা, অঙ্ক করবে না, তাহলে আজকে কি করবে? গল্প করবে? ম্যাডামের কাছে গল্প শুনবে তোমরা? আচ্ছা, তোমরা যখন বলছোই তাহলে আজকে আমি গল্পই করবো তোমাদের সঙ্গে। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস করব, খুব মজার জিনিস, তোমরা যেটা খুব পছন্দ করো সেইটা করবো। কি বলো তো? ছবি আঁকবো। ছবি আঁকতে পছন্দ করো তো তোমরা সবাই? পছন্দ করো? আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, আমি ততক্ষণে তোমাদের বিষয় লিখছি, ততক্ষণে তোমরা একটা কাজ করো। এই আমি তিনটে সরল রেখাংশ এঁকে দিলাম, এই তিনটে সরল রেখাংশ দিয়ে তোমরা নিজেদের নিজেদের মতো ছবি আঁকো, দেখি কে কেমন আছো। আমি কিন্তু সবার খাতা দেখবো, ঠিক আছে? রং না না না, রং করতে হবে না, রং করার প্রয়োজন নেই। তোমরা শুধু তিনটে সরলরেখা দিয়ে যে যার মতো ছবি আঁকো, সেই ছবিটা আমি দেখবো। আচ্ছা, আমি আঁকবো, ঠিক আছে, আমি আঁকবো। আঁকা হয়ে গেছে? আচ্ছা রমা, তুমি দেখো তো তুমি কেমন ছবি এঁকেছো। তুমি এমন ছবি এঁকেছো, এটা কোন লেটার? এ? বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি কেমন এঁকেছো রাহুল? রাহুল, তুমি জেড, জেড, তিনটে সরলরেখার সাথে জেড লেখা হয়ে গেল, বাহ। আচ্ছা, রমা তুমি তো দেখালে। আচ্ছা সুমনা, তুমি কি এঁকেছো একটু দেখাও তো। তুমি এমন এঁকেছো, বাহ, ভেরি গুড, খুব সুন্দর। আমিও ছবি আঁকবো, ঠিক আছে, আমি আঁকছি আঁকছি। আচ্ছা, তোমরা তো গল্প শুনবে বলছিলে, তাহলে তো আমাকে একটা গল্প বলতেই হয়। তো কি হয়েছে, তোমরা সবাই যারাকে চেনো তো? যারা, যারা আমার ভাইজি, তোমাদের সঙ্গে দেখা করেছি তো, তো আমার সঙ্গে স্কুলে আসে মাঝে মধ্যে। হ্যাঁ, সেই যারাকে, যারা এবার বিকেল বেলায় কি হয়েছে, তার খেলা করতে যাবে। খেলা করতে যাবে, তো আমাদের বাড়ি হচ্ছে ঠিক এইখানে, এইখানে হচ্ছে আমাদের বাড়ি। তো যারা খেলা করতে যাবে, যারা খেলার মাঠটা হচ্ছে ঠিক এইখানে। তাহলে এইটা হচ্ছে আমাদের বাড়ি, কি বললাম, বাড়ি। এটা হচ্ছে খেলার মাঠ। তো বাড়িতে বিস্কিট ফুরিয়ে গেছে, আমি তো বিকেলে চা দিয়ে বিস্কিট খাই। তো যারা কি বললাম, যারা তুমি খেলা করে আমার জন্য এক প্যাকেট বিস্কিট এনো তো। তাই বলে তাকে দুটো পয়সা বেশি দিলাম, কি বললাম, এটা তোমার বকশিস, তুমি এটা দিয়ে চকলেট খাবে। কি বলছো? চকলেট খেতে হয় না? হ্যাঁ, ঠিক বলেছো, চকলেট খেলে কিন্তু দাঁতে পোকা হয়, সেই জন্য চকলেট খেলে কিন্তু সঙ্গে সঙ্গে ব্রাশ করে নিতে হয়। আমি আমার ভাইজিকে রোজ রোজ চকলেট দিই না, মাঝে মাঝে একটু একটু দিই, তারপর বলি ব্রাশ করে নেবে, তাহলে দাঁতে পোকা হবে না। তো যারা এবার কি করলো, এই আমাদের বাড়ি, এই হচ্ছে দোকান, এই হচ্ছে খেলার মাঠ, যারা এখানে খেলা করতে গেছে, খেলা করার পর এইখানে রয়েছে ওই মুদিখানার দোকানটা, যেখান থেকে ও বিস্কিট আর চকলেট কিনবে। ও তো খুব খুশি, ও আজকে চকলেট খেতে পাবে। ও খেলতে যাবে তার জন্য খুশি, চকলেট পাবে তার জন্য খুশি। তো কি করেছে, যার বাড়ি থেকে প্রথমে কোথায় গেল, প্রথমে গেল খেলার মাঠে, খুব খেলাধুলো করলো, অনেক খেলাধুলো করলো। তারপর যে বিকেলটা গড়িয়ে একটু প্রায় সন্ধে সন্ধে হয়ে আসবে, তখন ওর মনে পড়েছে যে ফুপি তো ওকে কি আনতে বলেছিল, বিস্কিট আনতে বলেছিল। ও বিস্কিট আর চকলেট নিয়ে খুব খুশি হয়ে নাচতে নাচতে কোথায় চলে আসলো, বাড়ি চলে আসলো। কি দেখতে পাচ্ছ, যে তিনটে সরলরেখাংশ দিয়েছিলাম, সেই তিনটে সরলরেখাংশ দিয়ে ম্যাডাম একটা ছবি এঁকে ফেলেছে, তাই না? এই ছবিটার কিন্তু অঙ্কে একটা বিশেষ নাম আছে। কি নাম জানতে চাও? নামটা হচ্ছে ত্রিভুজ। কি নাম বললাম? ত্রিভুজ। ত্রিভুজ, এই ত্রিভুজকে ইংলিশে কি বলে জানো? ইংলিশে এই ত্রিভুজকে বলা হয় ট্রায়াঙ্গেল। কি বলা হয়? ট্রায়াঙ্গেল। TRIANGLE। এইখানে যে ত্রি কথাটা দেখছো, এই ত্রি মানে হচ্ছে তিন। ত্রি মানে হচ্ছে তিন। দেখো, এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, তিনটে সরল রেখাংশ। তাই এই ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু বা সরল রেখাংশ বলতে পারি। তাহলে তিনটে সরল রেখাংশ দিয়ে আমি একটা ছবি আঁকলাম, সেই ছবিটা হলো কি, ত্রিভুজ। কিন্তু তোমরাও বলতে পারো, ম্যাম আমরাও তো তিনটে তিনটে করি, তো আমরাও তো ছবি এঁকেছি, তাহলে এগুলো কি ত্রিভুজ? না, এগুলো কিন্তু ত্রিভুজ নয়। ত্রিভুজ কাকে বলবো? যখন তিনটে সরল রেখা দ্বারা এই একটা জায়গাকে ঘিরে দেবে, অর্থাৎ সীমাবদ্ধ। আমরা এই যে ঘরে আছি, যদি এই ঘরে সব দরজা জানালা সব যদি বন্ধ করে দেয়, আমরা কি বাইরে বেরোতে পারবো? আমরা ওখানে আটকা পড়ে থেকে যাবো।
ঠিক একই রকম ভাবে যখন এরকম তিনটে সরল রেখাংশ দিয়ে একটা সমতলে কি করবে, এটা একটা সমতল তো বোর্ডটা, এই সমতলে একটা জায়গাকে সীমাবদ্ধ করে দেবে, ঘিরে দেবে, বন্ধ করে দেবে, তখন সেইটাকে আমরা বলবো ত্রিভুজ। হ্যাঁ, কি বলছো সোনা? আমি গল্পের ছলে তোমাদেরকে অঙ্ক করে দিচ্ছি, কিন্তু মজা পেয়েছো বলো? পেয়েছো তো? তাহলে এই হচ্ছে আমাদের আজকের বিষয়, ত্রিভুজ। এই ত্রিভুজের আরো অনেক ভাগ আছে, বাহু ভেদে ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ, এগুলো আমরা আগামী দিন পড়বো। আপাতত তোমরা এটা ভালো করে বাড়িতে দেখে আসবে। ঠিক আছে, ভালো হয়েছে, প্রেজেন্টেশন ভালো হয়েছে। এই নিচে আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলো কত করে হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45। আর সমকোণী ত্রিভুজ কি স্থূলকোণী হতে পারে? সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ স্থূলকোণী হতে পারে না, কারণ একটা কোণ সমকোণ 90 ডিগ্রি হয়েছে, আর আমরা জানি তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোনো কোণই 90টা বেশি হতে পারে না স্থূলকোণী মানে। আচ্ছা, সামান্তরিকের কি ডেফিনেশন কি? সামান্তরিক, সামান্তরিক এক ধরনের চতুর্ভুজ, যে চতুর্ভুজে দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং পরস্পর সমান্তরাল, কিন্তু প্রতিটি কোণ মানে এক জোড়া কোণ সূক্ষ্মকোণ। সমান্তরালের ডেফিনেশন হলো না, প্যারালাল ডেফিনেশন। ডেফিনেশন বলছে যে দুটো বিপরীত বাহুগুলো সমান্তরাল, শুধু সমান্তরাল। আর তার একটা প্রপার্টি যে সমান হবে, এটা একটা প্রপার্টি, কিন্তু ডেফিনেশনে নাই। ঠিক আছে। আচ্ছা, রম্বস ডেফিনেশন কি? রম্বস হচ্ছে যে চতুর্ভুজে, বা আমরা বলতে পারি যে সমান্তরিকে চার জোড়া বিপরীত বাহুই পরস্পর সমান এবং সমান্তরাল। সামান্তরিক বলেছি, সেক্ষেত্রে সমান্তরাল না বললেও চলবে। রম্বসের ডেফিনেশন আলাদা আছে, তুমি যেগুলো বলছো প্রপার্টি গুলোকে ইনক্লুড করছো। হ্যাঁ, রম্বসের ডেফিনেশন হচ্ছে যে বিপরীত বাহুগুলো, সব বাহু সমান হলে রম্বস। বিপরীত না, সব বাহু সমান হলে রম্বস হয়ে গেল। হ্যাঁ, সব বাহু সমান হবে, এটা রম্বস। তার প্রপার্টি গুলো তুমি বলছো এটা। স্যার ঠিক প্রপার্টি আছে। দিয়ে সংজ্ঞাটা বলতে না চাই। না না না, প্রপার্টি জিনিসটা আলাদা। ঠিক আছে। প্রপার্টি গুলো ইনক্লুড করে না না সংজ্ঞা না বলতে, না না, নরমালি শুনবা, সংজ্ঞা বলতে। ডেফিনেশন যদি বলতে কি বোঝো, যদি বলা হয় যে রম্বস বলতে কি হয়, তখন তুমি তোমার মতো করে প্রপার্টি দেবে ডেফিনেশনে বুঝিয়ে, কিন্তু ডেফিনেশনে শুধু ডেফিনেশন থাকে, ডেফিনেশনকে তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা, আহ, তিনটে সরল লেখা নিয়েছিল নাকি? তিনটে সরল। হ্যাঁ, তিনটে সরল লেখা নিয়ে করেছো তো। তিনটে সরল লেখা একে অপরকে মানে কটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে? ভালো করে প্রশ্নটা শুনো আমার। তিনটে সরল লেখা একে সর্বাধিক কটা, হ্যাঁ, সর্বাধিক হলে, অল পসিবিলিটিস বলো। আচ্ছা সর্বাধিক, অল পসিবিলিটি সর্বাধিক তিনটে বিন্দুতে ছেদ করতে পারে, আর সর্বনিম্ন একটা বিন্দুতে ছেদ করতে পারে। আর আর আদার পসিবিলিটি আদার পসিবিলিটিস মানে আর কি এরকম হতে পারে যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারেন, দুটো এভাবে করলে যে হ্যাঁ একটা হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ। তো অল পসিবিলিটিস কিন্তু বলছি তো। বুঝতে পেরেছো? তুমি যেটা দিছো তার থেকে আমি তোমাকে ধরছি প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, তোমার সম্বন্ধে কিছু বলো তো। স্যার আমি মোনালিসা আক্তার বানু, আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার অন্তর্গত ডোমকল রমনা একবার নগর থেকে আমি বিলং করছি। আহ, আমার মাধ্যমিক আমি দিয়েছি মডেল স্কুল থেকে 2012 সালে, এবং এরপর 2015 সালে আমি ডোমকল ভবতারণ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। এরপর আমি স্নাতক করি অঙ্ক বিষয়ে, অঙ্কে অনার্স, এবং তারপর আমি বিএড, এবং তারপর 2020-22 সেশনে আমি ডিএলএড কমপ্লিট করেছি। ডিএলএড এর ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিএলএড টা লেখা তো। ডিএলএড আর ডিএড, ডিএড এর তো একটা হয়। হ্যাঁ। ডিএলএড হ্যাঁ? ডিএড বলে, আমরা তো মুখে বলার সময় ডিএডই বলি। ডিএলএড ডিএলএড নাম, আগের নাম কি ছিল এটা? ডিএড ছিল। ডিএড টা লেখা তো। এটা ফুল ফর্ম কি? ডিপ্লোমা ইন এডুকেশন। ঠিক আছে। আচ্ছা, তোমার এই ফার্স্ট জেনারেশন লার্নার কি? আচ্ছা, কোনো একটা
ফ্যামিলিতে, একটা পরিবারে একদম প্রথম যে আহ, সদস্যরা, প্রথম যারা শিক্ষকতার সঙ্গে, শিক্ষকতা না, প্রথম জেনারেশন যারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত হয়েছে এবং পড়াশোনা করেছে তাদেরকে ফার্স্ট জেনারেশন লার্নার বলা হয়। আর একটু ভালো করে বলো। ঠিকই বলেছো ভালো করে এটাকে। বুঝিয়ে না, ঠিকই সম্ভব। বলেছো তুমি, হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা, ফার্স্ট জেনারেশন লার্নার দের কি মানে কোনো অসুবিধা হয় পড়াশোনাতে? তোমার কি মনে হয়? ফার্স্ট জেনারেশন লার্নারদের ওরা বাড়িতে হয়তো সেই সুযোগটা পায় না, কিন্তু বাড়ি থেকে সাপোর্ট বা উৎসাহ যেটা বা এনকারেজমেন্ট যেটা, সেটা সর্বদাই পেয়ে থাকে এবং স্কুলেই বাকিটা দেখে নেওয়া হয়, তাই আমার মনে হয় না সেখানে কোনো সমস্যা হয়। আচ্ছা, তো ফার্স্ট জেনারেশন লার্নাররা তো বঞ্চিত হচ্ছে, কারণ অন্য যারা ফার্স্ট জেনারেশন লার্নার নয়, হুম। তাদের বাড়িতে বাবা মা ওদেরকে গাইড করতে হবে, কিন্তু ফার্স্ট জেনারেশন লার্নাররা বাড়ি থেকে সেই গাইডটা পাবে না, তাই তো? তাহলে এরা কি কোনোভাবে বঞ্চিত হচ্ছে? না স্যার, আমার মনে হয় না পড়াশোনার ক্ষেত্রে বা নতুন শিক্ষকতার শিক্ষা মানে জানার ক্ষেত্রে তাদের জ্ঞানের পরিসরটা তারা স্কুল থেকে অনেকটা পেয়ে যাচ্ছে, এবং পারিপার্শ্বিক পরিবেশের থেকে তাদের বাবা মারা পুঁথিগত শিক্ষা হয়তো তারা জানে না, কিন্তু কিন্তু তারাও তো সমাজের সঙ্গে মেলামেশা করেছে, সামাজিক যে জিনিসগুলো সেই শিক্ষাগুলো তারা প্রদান করতে পারছে। শিক্ষা মানে শুধু পুঁথিগত শিক্ষাই নয়, তার তাহলে এটা সামাজিক তো ঠিক শিক্ষা। যে ফার্স্ট জেনারেশন লার্নাররা বাড়ি থেকে কোনো ইয়ে পাচ্ছে না, গাইড পাচ্ছে না, মানে কোনো একটা অঙ্ক বুঝতে পারলো না ধরো, যে এই যোগটা কিভাবে করবে সেটা তো বলতে পারছে না। হ্যাঁ, কিভাবে করবে সেটা ম্যাথমেটিক্যালি হয়তো সেটা বোঝাতে পারবে না, কিন্তু তারা বিভিন্ন ধরনের উদাহরণে তারা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ফেস করেছে, যেভাবে তারা শিখেছে সেই জিনিসটা তারা তাদেরকে সেই হিসেবে গাইডেন্সটা দিতে পারবে। আর ফার্স্ট জেনারেশন লার্নারদের জন্য তুমি স্পেশাল কি টেক কেয়ার করবে? ফার্স্ট জেনারেশন লার্নারদের আমি প্রথমত খুব ভালোভাবে তাদের অ্যাটেনশন দেবো। মানে তাদের বাড়িতে যে আলাদা করে সেই পুঁথিগত বিদ্যাটা তারা পাচ্ছে না, সেই সাপোর্টটা পাচ্ছে না, সেই দিকটা যাতে তাদের ঘাটতি না থেকে যায় সেই ব্যাপারে আমি ওয়াকিবহাল থাকবো ক্লাসে, এবং সেই অনুযায়ী তাদের দেখাশোনা করবো। তোমার ডেমোর টপিকটা কি বললে? ত্রিভুজ। ত্রিভুজ, ঠিক আছে। ডেমোটা ফুল ফর্ম কি ডেমোর? ডেমনস্ট্রেশন। লেখা তো ডেমোস্ট্রেশন। এর বাংলা মানে কি? বাংলার এক্সাক্ট ওয়ার্ডটা মনে পড়ছে না। হ্যাঁ, এর কাছাকাছি ওয়ার্ড বল। মানে আমি একটা 40 মিনিটের একটা ক্লাসকে বা 30 মিনিটের একটা ক্লাসকে আমি ছোট্ট একটা 10 মিনিটের উপস্থাপনা মাত্র, 10 মিনিটের মধ্যে সেই ক্লাসটাকে আমি কিভাবে জীবন্ত করে তুলতে পারি তার একটা ছোট্ট উপস্থাপনা। আচ্ছা, মাইক্রো টিচিং আর ডেমো এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মাইক্রো টিচিং ব্যাপারটা কি তাহলে? মাইক্রো টিচিং হচ্ছে যখন আমরা বিএড বা ডিএলএড করি, তখন মাইক্রো টিচিং এর ব্যাপারটা হচ্ছে আমরা কিভাবে বাচ্চাদেরকে আমাদের যে 5E মডেল আছে সেই মডেলটাকে ব্যবহার করে কিভাবে বাচ্চাদেরকে ভালো শিক্ষাদান করতে পারি, ভালোভাবে সেটা বোঝাতে পারি এবং তাদেরকে ক্লাসের ভেতরে কিভাবে এঙ্গেজ করতে পারি, সেই একটা প্রসেস। আর তারই একটা ছোট্ট প্রসেসটা যেভাবে আমরা পরবর্তী ক্লাসে মানে পরবর্তী চাকরি পাওয়ার পরে হোক বা ডেমনস্ট্রেশন দেওয়ার সময়তেও এই জিনিসগুলো যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি তার একটা আহ, ব্যবস্থা, যেটা মাইক্রো আমরা। টিচিংটা কি তোমার জন্য না স্টুডেন্টদের জন্য? মাইক্রো টিচিংটা আমার জন্য। তো এটাতে কি কোনো স্টুডেন্টরা কোনো মানে এখানে কোনো স্টুডেন্ট থাকে না, এখানে টিচাররাই থাকে বা আমার যে পিয়ার, আমার যে সহপাঠীরা থাকে তারা না, থাকে। আমি বলছি এটাতে কি স্টুডেন্টরা উপকৃত হয় মাইক্রো হ্যাঁ, টিচিং? মাইক্রো টিচিং এর মাধ্যমে আমি নিজেকে আরো জ্ঞান সুলভ করতে পারি, কিভাবে ছাত্রদেরকে পড়াবো, কিভাবে এঙ্গেজ করব। যে ফাইভ তুমি বললে স্টুডেন্টের না, তাহলে ওইটা তো বলা যাবে না তাহলে, যে তোমার এটা মাইক্রো টিচিংটা তোমার জন্যই, কিন্তু ইনডাইরেক্টলি কার জন্য, এটা কার ভালোর মাইক্রো জন্য? টিচিং এ তখন স্টুডেন্টরা ওই টাইমটাতে স্টুডেন্টরা ইনভলভ থাকে না, আমি না সেটা না, বলতে আমি বলছি চাইছি। মাইক্রো টিচিংটা মানে মানে স্টুডেন্টদের কি কোনো এটাতে ফায়দা হয়? হ্যাঁ, অবশ্যই হয়। হ্যাঁ, তো ওইটা। কারণ মাইক্রো টিচিং থেকে আমি সেখান থেকে আমি সুবিধা লাভ করছি এবং সেটা থেকে আমার ছাত্রছাত্রী যারা আছে তারা সেখান থেকে সুবিধাটা পাবে। আচ্ছা, তোমার ওই উম, সহজ পাঠ বইটা পড়েছো তো নাকি? হ্যাঁ, সহজ পাঠটা কিন্তু সবাইকে বলছি, সহজ পাঠটা সব পড়ে যাবে, কিন্তু দুটো ভাগই সব পড়ে যাবে পুরোটা, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদেরকে সহজ পাঠ, হ্যাঁ, উম, এই যে সহজ পাঠটা পড়ানো হয়, কিন্তু বেশিরভাগ বাচ্চাদের কাছে সহজ পাঠটা কঠিন মনে হয়। এটা একটা বাস্তব অভিজ্ঞতা। তো এটা সহজ পাঠ পড়ানোর কি উদ্দেশ্যটা কি, কেন পড়ানো হচ্ছে সহজ পাঠটা?
হ্যাঁ, এটা তো জানতে হবে তোমাকে। সে সহজ বলো পাঠ- তো সহজ সহজ পাঠটা কেন পাঠ করো না? জিনিসটা হ্যাঁ? সহজ পাঠটা এখনো একটু বড় করে বড়। একটু পড়ো এটা, হ্যাঁ? বিভিন্ন ধরনের যুক্তাক্ষর এগুলো বেশি এখানে অ্যাপ্লিকেশন আছে দেখবে। হ্যাঁ হ্যাঁ, মানে বেশ কঠিন কঠিন ওয়ার্ডের মানে আছে এখানে, বিভিন্ন ধরনের যুক্তাক্ষর একসঙ্গে করে করা আছে। ওটা একটু করবে, হ্যাঁ? আর কত সালে গ্রাজুয়েশন করেছো তুমি? 2018-তে কমপ্লিট এখন হয়েছে। কি করছো তুমি? এখন স্যার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি। কি কি কম্পিটিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? স্যার টিচিং প্রফেশনের সঙ্গে বেশিরভাগটা যুক্ত আছি। সিটেট দিয়েছিলাম, টেট দিয়েছিলাম, তারপর এসএসসি যেটা হলো 9, 10, 11, 12 এগুলো দিয়েছি এবং সামনে যে আপার প্রাইমারি বা গ্রুপ সিডি আছে সেগুলোর সঙ্গে একটু টাচে আছি। তো তোমার মানে টিচিং প্রফেশনকে কেন তুমি মানে চয়েস করেছো? স্যার আমার বাচ্চাদের পড়াতে ভীষণ ভালো লাগে। আমার যেটা আমার ক্ষেত্রে হয়, আমার কোনো কারণে শারীরিক অসুস্থতা থাক বা মানসিক দিক থেকে আমি একটু অবসাদগ্রস্ত হয়ে পড়ি বা যাই হোক না কেন, কিন্তু যখন বাচ্চাদেরকে পড়াই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো বাচ্চা যদি অনেক বাচ্চা একসঙ্গে তোমাকে ডিস্টার্ব করে ক্লাসে, তো কি বিরক্ত হবে কি? না স্যার, আমি ক্লাসটাকে আরো উজ্জীবিত করার জন্য ওদের এনজয়মেন্টের জন্য আমি চেষ্টা করবো ক্লাসটাকে আরো প্লেফুল করে তোলার, অ্যাক্টিভিটি বেসড ক্লাসটা করে তোলার চেষ্টা করবো। সেখানে তারাও বোর ফিল করবে না এবং ক্লাসটা ঠিকঠাক থাকবে। বাচ্চাদের অনেক সময় মানে দেখা যায় যে লিখতে এদের ভয় ভীতি হুম আছে। হুম। এটা তোমাদের একটা টার্ম আছে, টার্মটা কি বলে? লেখার ভীতি, হ্যাঁ, ডিসগ্রাফিয়া। এটা বাচ্চাদেরকে কিভাবে এটা ওভারকাম করাবে? স্যার এটা ছবি আঁকার মাধ্যমে আমি ওদেরকে লেখার অভ্যেসটা গুড, তৈরি করতে ভেরি পারি। গুড, ঠিক আছে। আর কোন ডিস্ট্রিক্ট বললে তোমার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক প্লেস বলো। স্যার লালবাগ, হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে কটা দরজা আছে? হাজারটা দরজা আছে। হ্যাঁ, হ্যাঁ, হাজারদুয়ারি। সিন্ধুর হাজারদুয়ারি না। তো হাজারদুয়ারি কে নির্মাণ করেছিলেন? কোন রাজার আমলে হয়েছিল? নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, এখন আমি জাস্ট বলো, এগুলো দিয়ে দেবো। মনে পড়ছে না স্যার। আমি জানি বাট এখন মনে পড়ছে না। ঠিক আছে, ভালো এমনি তোমার ভালো হচ্ছে। আর এই তুমি একটু দিয়ে দাও, আমি তোমার দিয়ে দাও, হ্যাঁ।